গতকাল অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার বারিধারা ডিওএইচএস এর নিজের বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন ২০০৭ সালে যে 111 এর অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড মাসুদ উদ্দিন চৌধুরী। এতদিন পরে এসে হঠাৎ তার গ্রেপ্তার হওয়ার কারণ কি? এটা কি 111 এর প্রতিশোধ? একদিকে 111 এর প্রতিশোধের কথা যখন আলোচনা হচ্ছে, তখন সারা দেশ জুড়ে নানা ধরনের নৈরাজ্য, তেল নিয়ে মহা কেলেঙ্কারি ঘটছে বিভিন্ন জায়গায় পাম্পে পাম্পে। আজকে এই বিষয়গুলো নিয়ে আলাপ করব, জানতে চাই কেমন আছে বাংলা এবং আদাব। 111 এর অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড মাসুদ উদ্দিন চৌধুরী প্রচন্ড দাপট ছিল সেই 111 এর সরকারে। তিনি কে কোথায় দুর্নীতি করলো, ব্যবসায়ীদের দুর্নীতি এসব খুঁজে বেড়াতেন এবং অনেককে গ্রেপ্তার করেছিলেন। সেই দাপটে মাসুদ উদ্দিন চৌধুরী বয়সও হয়েছে এখন তার 70 পেরিয়ে গেছে। তো সেই অবস্থায় তিনি গতকাল রাতে গ্রেপ্তার হয়েছেন। তার এই গ্রেপ্তার নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশব্যাপী আলোচনা চলছে। কে এই মাসুদ উদ্দিন চৌধুরী? 1975 সালের মে মাসে তিনি রক্ষী বাহিনীর অফিসার হিসেবে জয়েন করেছিলেন। পরে 75 সালের আগস্টের পট পরিবর্তনের ফলে রক্ষী বাহিনীর সিনিয়র অফিসারদের যখন আর্মিতে কপ্ট করা হয়, সেই হিসেবে তিনি আর্মিতে গিয়েছিলেন এবং তিনি একমাত্র রক্ষী বাহিনীর অফিসার যিনি লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত হতে পেরেছিলেন। এটার পেছনে অবশ্য বলা হয় যে এই মাসুদ উদ্দিন চৌধুরী কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের আত্মীয়। তারেক রহমানের মামা, তার ভাইরা ভাই হলো এই মাসুদ উদ্দিন চৌধুরী, সেই হিসেবে তারেক রহমানের মামা। এবং বিএনপি সরকারের আমলেই তার আসলে প্রমোশন গুলো হয়েছে। কিন্তু 2001 থেকে 2006 সালে যখন তারেক রহমান প্রচন্ড প্রতাপে হাওয়া ভবন চালাতেন, মানুষের সাথে খুব উগ্র ব্যবহার করতেন, এবং প্রচন্ড ক্ষমতার অপব্যবহার করতেন, তার নামে প্রচুর কথাবার্তা শোনা যায়, প্রচুর বদনাম তখন তিনি কামিয়েছিলেন। তো সেই সময় এই লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড মাসুদ উদ্দিন চৌধুরীর সাথেও তারেক রহমানের সম্পর্কের অবনতি হয়েছিল। তো এই ব্যক্তিগত সম্পর্কের অবনতি এসব কারণেও ধারণা করা হয় যে 111 এর সরকারের সময় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারেক রহমান 1 বছরের বেশি সময় জেলে ছিলেন। সেই সময় অনেক নেতা গ্রেপ্তার হয়েছিলেন, তারা 1 বছরের বেশি জেলে ছিলেন। কিন্তু তারেক রহমানের স্পেশালিটি হলো যে তাকে বন্দী অবস্থায় চরমভাবে নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের সাথে এই মাসুদ উদ্দিন চৌধুরী জড়িত কিনা এটা নিয়েও একটা আলাপ আছে। এখন মাসুদ উদ্দিন চৌধুরীকে কেন গ্রেপ্তার করা হলো? তাকে গ্রেপ্তারের পেছনে ডিবির প্রধান বলেছেন যে কমপক্ষে তার বিরুদ্ধে 5টা মামলা আছে। তিনি আদম পাচারের সিন্ডিকেটের সাথে জড়িত, সেখানে 9-6 করেছেন। তিনি নাকি কিছু খুনের মামলার সাথেও জড়িত। 2024 জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, যেখানে ঢালাও ভাবে আসামি করা হয়েছে, সেখানে তার নামও আছে। এছাড়া তার আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন অনেক অবৈধ সম্পত্তির মালিক বলেও শোনা যাচ্ছে। অর্থাৎ যে কাউকে ফাঁসানোর জন্য যে কমন মামলাগুলো হয়, সেই মামলাগুলোই তার বিরুদ্ধে হয়েছে। এখন তাকে আদালতে আনা হবে, রিমান্ডে নেওয়া হবে কিনা, এই বিষয়গুলো নিয়েই এখন আলোচনা হচ্ছে। কিন্তু তারেক রহমান যে বলেছিলেন দেশে ফিরে যে তিনি বা প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রতিহিংসার রাজনীতি করতে চান না, তিনি ইনক্লুসিভ একটা সমাজ ব্যবস্থার কথা ভাবছেন, কিন্তু আসলেই কি তিনি প্রতিহিংসার বাইরে উঠতে পেরেছেন কিনা? তারেক রহমানের আচরণ, যারা তাকে 2001 থেকে 2006 পর্যন্ত দেখেছেন, তারা নিশ্চয়ই স্বীকার করবেন যে তার কথাবার্তা আচরণে একটা পরিবর্তন এসেছে। সে আগের মতো সেই অ্যাগ্রেসিভনেসটা নাই, ভদ্রভাবে কথা বলছেন। অনেকে বলছেন যে 17 বছর বিলেতে থাকার কারণে তার মধ্যে একটা পরিবর্তন এসেছে। তার বাহ্যিক পরিবর্তনের পাশাপাশি তার কি আসলেই ভেতরে পরিবর্তন হয়েছে? একজন আমাকে বলেছিলেন যে আমি বলছিলাম যে একটা মানুষ ক্ষমতা নিয়েছে, তাকে আমরা একটু অবজার্ভ করি, তাকে সময় দেন,
আপনারা এত অস্থির হচ্ছেন কেন, এখনই এত সমালোচনা করার কি দরকার, ক্ষমতা তো নিয়েছে 1 মাস হলো কেবল। তিনি আমাকে বলেছিলেন যে দেখবেন 6 মাসের মধ্যেই আপনারা তারেক রহমানের আসল চেহারা দেখতে পারবেন, তার যে বর্তমানে মুখোশটা দেখতেন সেই মুখোশটা তখন থাকবে না, তখন আপনারা আসল সেই নিষ্ঠুর তারেক রহমানকে দেখতে পারবেন। তা আমি বলেছি এটা 6 মাসের আগে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না, যেহেতু আপনি 6 মাস সময় দিয়েছেন। তিনি আমাকে খুব সম্প্রতি ফোন করে বললেন যে ভাই 6 মাস লাগবে না, ভালো করে খেয়াল করবেন তারেক রহমানের মুখোশ কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে। তো তারই একটা নিদর্শন এই মাসুদউদ্দিন চৌধুরীর ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি। মাসুদউদ্দিন চৌধুরী তো জানতেন যে 111-এ তার একটা ভূমিকা ছিল এবং তারেক রহমানের রোষানলে তিনি পড়তে পারেন, কিন্তু তারপরেও তিনি কেন মানে নিজের বাড়িতেই ছিলেন, কেন তিনি আত্মগোপনে যাননি, বা কারা তাকে ভরসা দিয়েছিলেন যে কিছু হবে না, আপনি আপনার মতো থাকেন। শোনা যায় যে সাবেক সেনাপ্রধান যে ইকবাল করিম ভুইয়া এবং আরো এরা কয়েকজন মিলে তারাই মাসুদউদ্দিন চৌধুরীকে বলেছিলেন, যে আশ্বাস দিয়েছিলেন থাকেন, কিন্তু সেই আশ্বাস তো কাজ করলো না। এবং কেবলমাত্র মাসুদউদ্দিন চৌধুরী একাই গ্রেপ্তার হয়েছে নাকি আরো আরো অনেকেই গ্রেপ্তার হবেন, সেটা নিয়েও এখন কিন্তু আলোচনা শুরু হয়েছে। মাসুদউদ্দিন চৌধুরী গ্রেপ্তার হলেন এটা কি প্রতিশোধ নেবার জন্য কিনা, সেটা নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন আমরা বাংলাদেশের কয়েকটা ঘটনায় ঈদের পরে জাস্ট গত 2-1 দিনের মধ্যে যে ঘটনাগুলো পেয়েছি খুবই অ্যালার্মিং। মানে একদিকে বিএনপি যুবদল ছাত্রদলের চাঁদাবাজি চলছে, নারায়ণগঞ্জে একজনের কাছে 50 লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে, তিনি 50 লাখ টাকা দিতে রাজি না হয় তার দালানটা একেবারে বিল্ডিং, ইটের বিল্ডিং, সেটাকে একদম পিটিয়ে মানে একদম ভেঙে ফেলা হয়েছে। মানে আমি তো এটা ভাবতেই পারি না যে একটা স্বাধীন দেশে কিছু দুর্বৃত্ত এসে একজনের বাড়ি হাতুড়ি শাবল দিয়ে একদম ভেঙে ফেলেছে, তার অপরাধ সে চাঁদা দিতে রাজি হয়নি। দিস ইজ বিএনপি। অনেকগুলো তেলের পাম্পেতে খবর পেলাম সেখানে গ্রাহকদের সাথে সংঘর্ষ হয়েছে। বাগেরহাটে যুব দলের এক নেতা 5 লাখ টাকা পেট্রোল পাম্প থেকে লুট করেছে, পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেটে বাউল সঙ্গীত অনুষ্ঠান পণ্ড করা হয়েছে, হ্যাঁ সেটা বাতিল করা হয়েছে, সেই সঙ্গীতস্থলে হামলা করা হয়েছে এবং সেখানে নারায়ে তকবীর স্লোগান দেওয়া হয়েছে। আরো অনেকগুলো আপনার সামনে, এই যে কুষ্টিয়ায় বিএনপি নেতা ডাকাতি করতে গিয়ে মানুষের হাতে ধরা পড়েছে, তার হাতে রামদা ছিল, সে অনেকে কুপিয়েছে, আহত করেছে। খাল খনন নিয়ে বিএনপির বিভিন্ন জায়গায় বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে, সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় বিএনপির নিজেদের মধ্যেও কিন্তু এই সংঘর্ষগুলো চলছে। তাহলে এই যে এই যে ঘটনাগুলো, যে রিপোর্টগুলো, এটা আমি জাস্ট বললাম কয়েকটা, এটা দীর্ঘ তালিকা আছে। তাহলে কেমন আছে বাংলাদেশ? আমরা না নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলাম, ইউনূস বিশাল সংস্কারের পথে বাংলাদেশকে তুলে দিয়ে গেল, কিন্তু কোন বাংলাদেশকে আমরা দেখছি? ক্যান্টনমেন্টের একজন খুব প্রভাবশালী সেনা কর্মকর্তার সূত্রে আমি জানতে পেরেছি যে তারা অলরেডি বলা শুরু করেছেন যে তারেক রহমান দেশটা ঠিকমতো চালাতে পারছেন না। আরো যেটা গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে সারা দেশের দলের উপর তারেক রহমানের তেমন কোনো হোল্ড নেই, নিয়ন্ত্রণ নেই। এটা কিন্তু খুব অ্যালার্মিং। তারেক রহমান যতই আপাতত দৃষ্টিতে তার আচরণ, কথাবার্তা, চালচলন বদলাক, তার দল কিন্তু বদলায়নি এবং সেই দলটার উপরে তার সারা দেশব্যাপী কোনো নিয়ন্ত্রণ নেই। এদিকে সারা পৃথিবীর যে অর্থনৈতিক একটা সংকট শুরু হয়েছে তেলকে নিয়ে, জ্বালানি মন্ত্রী বলছে তেল নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই, পর্যাপ্ত তেল আছে, কিন্তু মানুষজন গ্রাহক তেল পাচ্ছে না। আজকে যারা এই রাইড শেয়ারিং করেন বা উবার পাঠাও এসব চালান, তাদের বিশাল মিছিল হয়েছে তেলের দাবিতে, কারণ এটা সরাসরি তাদের পেটে লাথি পড়ছে। আর সাধারণ মানুষ যারা বাইক চালায় এদের তো আরো ক্রাইসিস। সরকার যা বলছে মাঠের রিপোর্ট তা সমর্থন করছে না। সব মিলিয়ে একটা মানে অনেকগুলো সংকট ঘনীভূত হয়ে আসছে এবং এর আগেও আমরা দেখেছি যে
ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময়ও কিন্তু এরকম তেলের একটা ক্রাইসিস হয়েছিল, তখন ব্যারেল $140 উঠে গিয়েছিল, এখনো 140 ওঠে নাই, বাড়তেছে। সেই সময় কিন্তু তেলের দাম বাড়লেও শেখ হাসিনা কিন্তু তেলের সরবরাহটা নিশ্চিত করেছিল, এরকম পাম্পে পাম্পে হাহাকার দেখা যায়নি। কিন্তু এবার এই সরকার এই সংকট কিভাবে ম্যানেজ করবে এখন পর্যন্ত তো আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না। আর ইউনূস তো সে দিন আনি দিন খায়, লোন করছে ঘি খাইছে, লোন করছে ঘি খাইছে, লোকজনের বেতন দিছে। এই যে জ্বালানি নিরাপত্তা 1 বছর 2 বছর আগামীতে কি হবে এগুলো নিয়ে তো তার কোনো ভাবনা ছিল না। আজকে শুনলাম সে নাকি তার গার্লফ্রেন্ড লামিয়াকে নিয়ে জাপানে গেছে, যদিও এই নিউজটা কিন্তু বাংলাদেশের প্রধান গণমাধ্যমে এখনো দেখি নাই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।